বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভাই, আমরা আজকে এমন একটা সরকারের দেওয়া বাজেট দেওয়ার কোনো ম্যান্ডেট নেই বলেও আমার সহকর্মীরা ইতিমধ্যেই বলেছেন। কিন্তু যে কোনোভাবেই হোক জোর করে তারা ক্ষমতায় আছেন, অতএব তারা বাজেট দিচ্ছেন এবং সেই নিয়ে আলোচনা হওয়া দরকার এই কারণেই যে যতটা সম্ভব কম যেন ক্ষতি তারা করতে পারে। প্রিয় সাথীরা, আমরা জানি যে মুক্তিযুদ্ধ করে যখন আমরা দেশটা স্বাধীন করেছিলাম 1972 সালে 72-73 সালের বাজেট ছিল আমাদের দেশে 700 সরকারের নিয়োজিত প্রধান বিচারপতি দেশত্যাগে বাধ্য হয় এবং তাকে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হতে হয়। এই সরকারের নিয়োজিত প্রধান সেনাপতি দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই সরকারের নিয়োজিত পুলিশ প্রধান দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই সরকারের নিয়োজিত মন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, এমপিদের বিরুদ্ধে চোরাচালানির অভিযোগ। কোনো বিচার নাই। আর কষ্ট পাবে সাধারণ মানুষ। কৃষক যে দামে তার উৎপাদিত সম্পদ বিক্রি করে, পণ্য বিক্রি করে, ভোক্তারা তার চেয়ে অনেক বেশি দামে কিনতে বাধ্য হয়। যে দামে ভোক্তারা কেনে, মোটামুটি এই পরিমাণ টাকা যদি উৎপাদক পেত তাহলে তাদের কষ্ট দূর হতো। অন্যদিকে যারা উৎপাদক তারা যে দামে দ্রব্য বেচে, মোটামুটি ওর কাছাকাছি দামে যদি আমরা যারা ভোক্তা আমরা কিনতে পারতাম তাহলে আমাদের কষ্ট কম হতো। অথচ আমরাই সংখ্যাগরিষ্ঠ যারা উৎপাদন করেন এবং যারা ভোক্তা। আমরা দুইজনই ঠকছি। অল্প হাতে গোনা কিছু মানুষ বেনিফিটেড হচ্ছে। এরাই এই সরকারের শক্তি, এদেরই এই সরকার, এরাই সরকার। এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার ওই উৎপাদকেরও না, এই সরকার ভোক্তারও না, এই সরকার ওই কৃষকেরও না যে ক্রমান্বয়ে আরও ভিমুহীন হচ্ছে, এই সরকার ওই শ্রমিকেরও না যার জীবন মান প্রতিনিয়ত অবনমিত হচ্ছে। বন্ধুরা আমার, আমরা আমাদের দেশে রেশন যে দেওয়া হয় না তা তো না। এমন প্রায় 20 লক্ষ মানুষকে রেশন দেওয়া হয় যাদেরকে অর্থনীতির ভাষায় অন্তত উৎপাদনশীল বলা যায় না। প্রয়োজনীয় মানুষ তারা গুরুত্বপূর্ণ। আমরা কখনো দাবি করি না যে তাদেরটা বন্ধ করেন, কিন্তু যে উৎপাদন করে, যে সংখ্যা গুরুত্বপূর্ণ। আমরা সংখ্যায় বেশি কিন্তু গুরুত্বহীন, কারণ আমাদের দরকার নাই। যাদেরকে দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় তাদেরকে সন্তুষ্ট করা হচ্ছে। আমাদের দেশে কর্মসংস্থান আরও কমে যাচ্ছে। প্রতি বছর প্রায় 30 লক্ষ মানুষ শ্রমবাজারে প্রবেশ করে, কিন্তু দেশ বিদেশ মিলেও, এমনকি সরকার যেসব স্ট্যাটিস্টিক্স যেটা অনেকেই বিশ্বাস করে না, সেটাও যদি মানি তাহলেও 20 লাখের বেশি কর্মসংস্থান হয় না। তার মানে প্রতি বছর 10 লাখ করে বেকার বেড়ে যাচ্ছে। আবার ক্যাপিটাল মেশিনারিজ, যন্ত্রাংশ, এমনকি কিছু কাঁচামালের উপরও সরকার আরও নতুন করে কর আরোপ করছে, যার ফলে নতুন শিল্প হচ্ছে না। চলমান শিল্পগুলি প্রতিযোগিতায়
পিছিয়ে পড়ছে, তারা শ্রমিক ছাঁটাই করছে। কি হারানোর আছে তাদের আমি জানি না, কিন্তু তারপরেও ভীত, সন্ত্রস্ত। বন্ধুরা আমার, আমাদের এই সময়টা আমাদের খুব খারাপ যাচ্ছে, কোনো সন্দেহ নাই। আমাদের স্বাস্থ্য খাতে যে বরাদ্দ, এই নিয়ে একটা পত্রিকায় দেখলাম যে বিশ্বের 200 দেশের উপর একটা রিপোর্ট করা হয়েছে। 200 দেশের মধ্যে স্বাস্থ্য খাতে মাথাপিছু সবচেয়ে কম বরাদ্দ যে 20টা দেশ, এই বন্ধ করার কোনো চেষ্টা নাই। আপনি যদি সৎ মানুষ হন 30% পর্যন্ত ট্যাক্স, আর কালো টাকা সাদা করতে 15% হলে চলবে। কোন বিচার ভাই? আপনি কেন 30% দিবেন? সরকারের খুব অতি আপন আনিসুল ইসলাম মাহমুদ সাহেব দেখলাম বক্তৃতা করছে, উনি ব্যবসা করেন, যে আমি তো ট্যাক্স দেবো না, কারণ আমি এটা পরের বছর কালো টাকা বানায় এটার আমি দেবো, কারণ আমার খরচ কম পড়বে। যে কেউ মনে করতে পারে এটা। তা আপনি উৎসাহিত করতেছেন মানুষকে খারাপ হওয়ার জন্য। এটা কোনো সরকারি নীতি হতে পারে? হয়েছে। মুদ্রাস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি, এগুলো তো বেড়েই চলেছে, এবং শহরের চেয়ে গ্রামে আরও বেশি বাড়ছে। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। মানুষ কতদিন টিকবে এই অবস্থায় আল্লাহ জানেন ভালো। বলা হচ্ছে ভর্তুকি দেওয়া হয়েছে অনেক টাকা, 111 লক্ষ কোটি টাকা, 111 হ্যাঁ এরকমই বোধহয় টাকা। বহু মানুষ আবার নিঃস্ব হয়ে যাচ্ছে, এবং এটির কোথায় সমাধান কোথায়? আমি এবং দামির সংসদের কোনো সমাধান আসবে বলে আমরা মনে করি? কখনো না, কোনো সুযোগ নাই। রাষ্ট্রীয় ঋণ বেড়ে যাচ্ছে, আমার সহকর্মীরা বলেছেন ঋণের সুদ বেড়ে যাচ্ছে, এবং আমাদেরকে শোধ করতে হবে। যারাই নিয়ে আসুক, তারা তাদেরকে জাগ্রত করা এবং তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। আর সেই লক্ষ্যে এই আলোচনা থেকে আমি আহ্বান জানাবো, আসুন আমরা আরও ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনটাকে বেগবান করি এবং আগামী দিনে জনগণকে মুক্ত করার চেষ্টা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।